শেরে বাংলা জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর কেউ রাখছে, এরকম 4 জন এখন জাতির পিতা হইতেছে, আগে তো একজন ছিল। এখন বঙ্গবন্ধু ল কলেজ শুধু বললে হবে না, কারণ কলেজের নামের ক্ষেত্রে বলা হয়েছে আমাদের যে ভাইবা বোর্ডের যে আইন বার কাউন্সিলের, সেইখানে বলা হয়েছে যে স্থানের নাম সহ কলেজের নাম বলতে হবে। বঙ্গবন্ধু ল কলেজ ঢাকা, এই ঢাকা যদি না বলেন তাহলে কলেজের নাম হবে না। যদি আমার কলেজের ছাত্র হন তাহলে বলতে হবে রামপুরা ল কলেজ ঢাকা। শুধু রামপুরা ল কলেজ বললে কিছুই হবে না। কেন হবে না এখন প্রমাণ দেই। কারণ বঙ্গবন্ধু ল কলেজ কিন্তু বাংলাদেশে একটা নাই। বঙ্গবন্ধু ল কলেজ আমার জানা মতে চট্টগ্রাম আছে, বঙ্গবন্ধু ল কলেজ কুমিল্লা আছে, বিয়ে করছি শ্বশুরবাড়ি, ওইখানেও সাইনবোর্ডে দেখলাম আর একদিন বঙ্গবন্ধু ল কলেজ ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে, আওয়ামী লীগ আরো 15 বছর ক্ষমতা থাকলে দলীয় সুবিধা নেওয়ার জন্য আরো 10টা বঙ্গবন্ধু ল কলেজ হয়ে যেত। এখন আপনি যে বললেন বঙ্গবন্ধু ল কলেজ, এখনই তো প্রশ্ন দেখা দিবে কোন বঙ্গবন্ধু ল কলেজ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম? তাহলে কি আপনার কলেজের নাম সঠিক বলা হয়েছে? না। হয়েছে কিনা বলেন? না। তাহলে যারা কলেজের নাম বলবেন ভাইবা বোর্ডে, তাদের কি বলতে হবে? কি বলতে হবে বলেন? মাদারীপুর অথবা সেন্ট্রাল ল কলেজ ঢাকা, রামপুরা ল কলেজ ঢাকা, সিটি ল কলেজ ঢাকা, ঠিক আছে, বা অমুক ল কলেজ, ফাতেমা ল কলেজ ঢাকা। আর যদি আরো ছোট নাম জানেন, যেমন ফাতেমা ল কলেজ মিরপুর, মিরপুর বলতে পারেন, মিরপুর ঢাকা। কিন্তু অন্তত পক্ষে জেলাটা বললেন আর কি, মনে থাকবে কিনা। আনাইলে কিন্তু ভাইবা বোর্ডে ফেল করে অকৃতকার্য হয়ে পরে আপনি বলবেন, হ্যাঁ, এবং নিজে অনেক মিথ্যাচার করবেন যে মনে হয় আমি আওয়ামী লীগ করি, এখন ভাইবা বোর্ডে বিএনপির ওরা আছে, এই কারণে আমারে পছন্দ হয় নাই, বা আমার সাথে স্বজন প্রীতি না দেখায় বৈষম্য দেখেছে, নিজেই নিজের বার কাউন্সিলের উপরে বদনাম আনবেন আপনি। এটা কখনোই সমুচিত না। বরং আপনাকে জানতে হবে আমি যে না জেনে ফেলটা করছি, এই জানাটা যতদিন না জানবেন ততদিন আবার ফেল করতেই থাকতে পারেন। তাহলে এখন আবার প্রশ্নটা করি, তাহলে আমাদের কলেজের কি নাম বলেন? যার যার কলেজের নাম বলেন, এখন বলেন, সবাই যার যার কলেজের নাম বলেন, প্র্যাকটিস হয়ে যাবে। নিউ ইরা ল কলেজ ঢাকা। এই যে এখন ঠিক হয়েছে। আরেকজন বলেন। নিউ ইরা ল কলেজ ঢাকা। আরেকজন বলেন মাদারীপুর। মাদারীপুর, এই যে এবার পারফেক্ট হয়েছে আমাদের তোফাজ্জল সাহেবের। ওই জায়গায় আমার একটা মামলা আছে, ওখানে যাওয়া দরকার, কিন্তু সময় পাচ্ছি না। গেলে অবশ্যই আপনাকে নোটিশ করব। আর বলেন, আব্দুল মজিদ সাহেব বলেন। অপরাজিতা ম্যাডাম বলেন। না বললে কিন্তু মুখের জড়তা এটা কাটবে না, শেখাটাও পরিপূর্ণ হবে না। এই জন্য বাসাতেও কয়েকবার বলে ফেলবেন, নিজেই নিজের প্রশ্ন করবেন যে কোন কলেজে পড়ো, নিজে উত্তর দিবেন এক্স ল কলেজ ঢাকা। এইবার আজকের ভাইবা ক্লাসের লাস্ট একটা প্রশ্ন করি, যে আপনি এত পেশা থাকতে আপনি আইন পেশায় এসেছেন কেন? বুঝছেন? এইটা যদি আপনি আগে থেকে প্র্যাকটিস করে না যান, তাহলে তো ওইখানে গিয়ে উল্টাপাল্টা কথা বলে ফেলবেন। বা উল্টাপাল্টা না বললেও এই যে একটু আগে যে শিখাইলাম ফরজ, সুন্নত, নফল, তাহলে অল্প সময়ের মধ্যে আপনাকে প্রকৃত কথা বলতে হবে কিনা, আসল কথা বলতে হবে কিনা, যে আমি এই কারণে এত পেশা থাকতে ডাক্তার হইলাম না, ইঞ্জিনিয়ার হইলাম না, কিছুই হইলাম না, এত পেশা বাদ দিয়ে আমি কেন শ্রদ্ধার সাথে এই আইন পেশাটায় আসতেছি, এটা আমি লিখে পাঠাবো, আমাদের নোটও থাকবে। এখন একবার পড়ি, আপনারা কান দিয়ে শুনেন আর কি, যে আইন পেশা সম্মানজনক,
এই কথাটা প্রথমে বলতে হবে যে আইন পেশাটা সম্মানজনক একটা পেশা, স্বাধীন ও সেবামূলক পেশা। যে এই পেশাটা স্বাধীন এবং সেবামূলক। এই দেখেন, আমি যখন আমার ল ফার্মে বসে আছি, এখানে কিন্তু আমি স্বাধীন, আমার কোনো বস নাই, আমিই বস। আমার যদি আজকে আমার নিজের দেশের বাড়ি টাঙ্গাইলে যাওয়ার প্রয়োজন হয়, কারো কাছ থেকে আমার ছুটি নিতে হবে? বসের কাছ থেকে, ম্যানেজারের কাছ থেকে, মালিকের কাছ থেকে আমার ছুটি নিতে হবে? কিংবা আমি যদি একজন বিচারপতি হই, তাও প্রধান বিচারপতি বা রেজিস্ট্রারের কাছ থেকে ছুটি নিয়ে যেতে হবে বিচারপতি হইলেও। তারও স্বাধীনতা নাই, একজন বিচারপতিরও স্বাধীনতা নাই। এই জন্য অনেকে বিচারপতি হওয়ার জন্য দৌড়াদৌড়ি করে। কিন্তু ডক্টর কামাল হোসেন কি দেখছেন কখনো বিচারপতি তালিকায় নাম দিতে? ডক্টর কামাল যদি বিচারপতি হইতে চাইতো, তাইলে সেই 1972 সনে প্রধান বিচারপতি হইতে পারতো দেশে। কিন্তু উনি মনে করছে যে আমাদের পেশাটা, আইনজীবীর পেশাটা হলো স্বাধীন পেশা, সেবামূলক পেশা। একজন বিচারপতি বৈশা বৈশা খালি রুটিন ওয়াইজ কিছু মামলা পরিচালনা করে, সে কিন্তু সমাজে কোনো অবদান রাখতে পারে না। একটা বিচারপতি কোনো সেবামূলক কাজে সে নাই। কিন্তু একজন আইনজীবী কিন্তু অনেক সেবামূলক কাজ করতে পারে, মানবতা, মানবাধিকারের উপরে সে অনেক কাজ করতে পারে। তাহলে আপনাকে বলতে হবে আইন পেশা একটা সম্মানজনক পেশা, স্বাধীন ও সেবামূলক পেশা। এই পেশাজীবীগণকেই শুধুমাত্র লার্নেড বলে সম্বোধন করা হয়। পৃথিবীর আর কোনো পেশাকে কি লার্নেড বলা হয়? বলেন। বিজ্ঞ, লার্নেড। এই যে আপনাকে বলতে বলছিলাম লার্নেড অ্যাডভোকেট, এই লার্নেড কিন্তু ডাক্তার জীবনও লাগাইতে পারবে না, এটা স্বীকৃত না। কোনো ডাক্তার তার নামের আগে লার্নেড ডক্টর এটা লাগাইতে পারবে না। নিজামউদ্দিন, কিডনি বিশেষজ্ঞ, বাংলাদেশের সবচেয়ে বড় কিডনি ডাক্তার, তাও সে লাগাইতে পারবে না যে লার্নেড ডক্টর নিজামউদ্দিন। মামলা হয়ে যাবে ওনার নামে, কিংবা সে অসম্মানিত হবে, মানুষ খারাপ বলবে যে আপনি লার্নেড না, খামাখান লার্নেড লাগাইছেন কেন। তাহলে লার্নেড, বিজ্ঞ, এই পদটা একমাত্র কে লাগাইতে পারে বলেন তো? এই কথা আপনি বলতে হবে যে এই পেশাজীবীগণকে শুধুমাত্র লার্নেড বলে সম্বোধন করা হয়। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে, এইবার আসেন সেবামূলক কেন, এই লাইন বলতে হবে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অসহায়, দুস্থ ও নিরীহ মানুষকে আইনি সহায়তা প্রদান করতে এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আমি এই মহান পেশায় আসতে চাই। আমি যদি এই মহান পেশায় আসি, তাহলে বাড়ি গাড়ি তো ভাগ্যে থাকলে এমনি হবে, না থাকলে নাই হবে। আমাদের ঢাকা জজ কোর্ট, সুপ্রিম কোর্টের অনেক উকিল আছে, তাদের কত টাকা, কত বাড়ি গাড়ি, এটা তাদের হিসাব নাই। আবার অনেক উকিল আছে না খেয়ে মারা যেতেছে, মরে গেছে, তার লাশটা যে বরিশাল নিয়ে যাবে, এই উকিলের এই 10,000 টাকাও তার বাসায় নাই, এরকম উকিলও আছে। তাইলে রিজেকের মালিক তো আল্লাহ। তার ভাগ্যে কত টাকা আসবে, কত টাকা ইনকাম করবেন, সেটা রিজেকের বিষয়, পেশার বিষয় না। সব ডাক্তার, সব উকিল, সব শিক্ষক কিন্তু একরকম ইনকাম করতে পারে না। অনেক শিক্ষক আছে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, সে অর্থনৈতিক কষ্টে ভুগতেছে। আবার অনেকে আছে সারা জীবন সবগুলা থার্ড ক্লাস পায়া এমন একটা কোচিং করছে, এই কোচিং এ তার হাজার হাজার ছাত্র, লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করে ফেলতেছে কোচিং করে। এই যে রিজেক, এই রিজেকের পার্থক্যের কারণে, রিজেকের মালিক সৃষ্টিকর্তা। এই জন্য রিজেক বৃদ্ধির জন্য দোয়া আছে, রিজেক বৃদ্ধির জন্য আমল আছে। এগুলি নেটে এখন পাওয়া যায়, এগুলো সার্চ দিবেন যে রিজেক বৃদ্ধির উপায় কি। এটা করবেন 100 বার করে প্রতিদিন। তাহলে এই কথাটুকু কিন্তু, যে কথাটুকু আমি বললাম যে আইন পেশা একটা সম্মানজনক পেশা, স্বাধীন ও সেবামূলক পেশা, এই পেশাজীবীগণকেই শুধুমাত্র লার্নেড বলে সম্বোধন করা হয়। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অসহায়, দুস্থ, নিরীহ মানুষকে আইনি সহায়তা প্রদান করতে এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আমি এই মহান পেশা বলতে হবে আর কি, এই মহান পেশা। কারণ যে যেটা করেন সেটাই মহান। এখানে যে যে জায়গায় কাজ করেন এটাকে পবিত্র মনে করবেন।
এই যে আমি যে অঙ্গনে কাজ করি সেই জায়গাটায় সেটা একটা ছোট অফিসও। এই যে আব্দুল মজিদ সাহেব, ওনার একটা কম্পিউটার সেন্টার আছে ঢাকা জজকোর্টে, বড় ধরনের। এই বড় ধরনের কম্পিউটার সেন্টারে আব্দুল মজিদ সাহেব বসে, এইটাকে ওনার মনে করতে হবে মসজিদ আর মন্দিরের মতন পবিত্র। এইখানে বসে কোনো পাপ, মিথ্যা কথা, যদি মিথ্যা কথা একটা বলার বিশেষ প্রয়োজন হয়, আব্দুল মজিদ সাহেবকে ওই জায়গা থেকে বের হইয়া রাস্তায় এসে মিথ্যা কথা বলবেন। কিন্তু আপনাকে মনে করতে হবে যে আমার এই জায়গাটা পবিত্র। তাহলে আপনি যদি কোনো অফিসে কাজ করে থাকেন, তাহলে মনে করতে হবে অফিসটা আপনার পবিত্র জায়গা। যদি একটা স্কুলে চাকরি করে থাকেন, তাহলে মনে করতে হবে স্কুলটা আমার একটা মন্দির, মসজিদ, পবিত্র জায়গা। আপনি যদি একটা আইনজীবী হয়ে থাকেন, তাহলে মনে করতে হবে আমার চেম্বারটা হলো একটা পবিত্র জায়গা। এইখানে আমি কোনো বাটপারি, প্রতারণা, মিথ্যা, আমার চেম্বারে বসে জালিয়াতি, মানুষকে ভুল বুঝিয়ে টাকা নেওয়া, কারণ টাকার মালিক তো আপনি না। সবচেয়ে বড় ছিনতাইকারী পৃথিবীর মধ্যে হলো আল্লাহ। উনি সবচেয়ে বড় ছিনতাইকারী। কেন ছিনতাইকারী বললাম দেখেন, উপমা স্বরূপ বলছি, যে আপনি যদি অন্যায়ভাবে কারো কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা নিয়ে যান ঠকিয়ে, আর ওই টাকাটা যদি আপনাকে রেজেকে লেখা না থাকে, তাহলে যাইতেই রাস্তায় দেখবেন আল্লাহ আপনার একটা অ্যাক্সিডেন্ট করে দিবে। এমন একটা অ্যাক্সিডেন্ট করবে যে এখন যাইতে হবে স্কয়ার হাসপাতালে, আইসিইউতে থাকতে হবে 7 দিন। টাকা আল্লাহ চিন্তাই করে নিয়ে গেল কিনা বলেন? ওই টাকা আপনি হজম করতে পারবেন না যদি রিজেকে না থাকে। কাজে মানুষকে ভুল বুঝিয়ে, প্রতারিত করে, মিথ্যাচার করে এই টাকা নিলে এই টাকা আপনার পকেটে থাকবে না। বউয়ের এমন একটা অসুখ হবে যে এই অসুখের চিকিৎসা করতে করতে আপনি সারা জীবন ঘুষে যে চাকরি করছিলেন, শেষ কালে গিয়া ওই ব্যাংক থেকে সমস্ত টাকা খরচ করেও বউকে বাঁচাইতে পারবেন না। টাকা দিয়েই দিতে হবে আল্লাহকে। তাহলে এই ভাইবার উপরে যতটুকু বললাম, এইটুকুর উপর আপনি একটা প্রস্তুতি নেবেন। এখন আর সময় দিতে পারবো না, শুধু লিখিত ক্লাস নিব, এটা একটা দায়িত্বের মধ্যে আমার ছিল। এই জন্য লিখিত পরীক্ষার একটা প্রশ্ন আপনাদেরকে পাঠাচ্ছি, যে লিখিত যখন পরীক্ষা দিবেন তখন প্রায় প্রতি বছরই দণ্ডবিধি থেকে একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। সেই চ্যাপ্টারের নাম হলো আত্মরক্ষার অধিকার। এই জন্য আত্মরক্ষার অধিকার থেকে একটা প্রশ্ন ব্যাংক অ্যাটলিস্ট আজকের ক্লাসে পাঠাচ্ছি। এই প্রশ্নটা অন্তত পক্ষে আগামী ক্লাস আসার আগ পর্যন্ত প্রশ্নটা কয়েকবার দেখে রাখবেন। লিখিত পরীক্ষায় যদি আপনারা লিখিত পরীক্ষার হওয়ার আগে এমসিকিউ পাস করার পরে যদি আপনাদের পুরো প্রশ্নগুলো মুখস্থ থাকে, এই 7টা সাবজেক্ট থেকে আমার এই ধরনের প্রশ্ন আসতে পারে, তাইলে কিন্তু লিখিততে তাও পাস করার একটা সুযোগ থাকবে। কিন্তু অনেকে দেখেন এই কয়েকদিন আগে এমসিকিউ পাস করছে, এই ব্যাচটার কথাই বলি, পরীক্ষার রেজাল্ট হয়েছে এমসিকিউ বেশ কয়েকদিন হয়ে গেছে, এখনো তারা জানে না যে 7টা সাবজেক্টে কোন সাবজেক্ট থেকে কি পড়বে। যে স্যারের কাছে পড়তেছে ওই স্যারদের দয়ার শিকার হয়ে গেছে, যে স্যাররা দয়া করে যদি এখন প্রশ্ন দেয় ওই প্রশ্ন অনুযায়ী তারা প্রস্তুতি শুরু করবে। তাইলে এরকম আমরা যাতে পাপী না হই, আমরা এমসিকিউ পরীক্ষা দেওয়ার আগে, পাস করা না, পরীক্ষা দেওয়ার আগেও অন্তত পক্ষে আমাদের মুখস্থ থাকবে যে লিখিত পরীক্ষা থেকে আমাদের এই 7টা সাবজেক্ট থেকে কোন সাবজেক্ট থেকে কোন প্রশ্ন আসতেছে, এইটাও আমরা হাফেজ বানাই দিব আপনাদেরকে। পাশাপাশি অন্তত পক্ষে 60% লিখিত আমরা এমসিকিউ পরীক্ষার আসনে বসার আগে 60% রেডি করে দিব। আর যদি ভালোভাবে চলেন তাহলে 100%ই রেডি হতে পারবেন। কারণ নিজের তো পড়তে হবে আর কি। আমি আজকে যা পড়ার দিলাম এগুলো যদি আপনি না পড়েন তাইলে তো আপনি 60%ই রেডি হয়ে থাকবেন। তাও যদি থাকেন যে 50 বা 60% আপনি রেডি হয়ে থাকলেন, তখন যদি আপনি 1 মাস 1.5 মাস অল্প সময় পান এমসিকিউ থেকে লিখিত, তখন কিন্তু অনেকাংশে এটা হামাগুড়ি দিয়ে পার হয়ে যাইতে পারবেন। কিন্তু যারা কিছুই করেন নাই, 10% প্রস্তুতি নাই, তারা নিশ্চিত লিখিত পরীক্ষায় ফেল করবেন, এটার মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। কারণ ছাত্র তো দূরে থাক, আমি আপনাদের শিক্ষক, আমার 1 মাস সময় দিলে আমি নিজেও ফেল করতাম লিখিততে। যেটা সত্য বাস্তব, এটা তো স্বীকার করতে কোনো দোষ নেই।
কাজেই স্যার যদি ফেল করে 1 মাসের মধ্যে, তাহলে ছাত্ররা কি করবে? এই জন্য প্রস্তুতিটা এখনই নেওয়া শুরু করেন। এই জন্য আজকে আমি শুধুমাত্র আত্মরক্ষার অধিকার, একটা কমন চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে দণ্ডবিধিতে লিখিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে তার একটা তালিকা পাঠাচ্ছি। কিন্তু আগামী ক্লাসে কিন্তু আমি এই তালিকা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করব আপনাদেরকে, ভাইবা থেকে প্রশ্ন করব যে আপনার সিনিয়রের কি নাম, কলেজের কি নাম। আজকে যেভাবে পড়লাম এটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি লিখিত পরীক্ষার প্রশ্ন পাঠাইছি, দেখেন পেয়েছেন কিনা দেখেন। আর 1 মিনিট আমি লাইনে থাকার সুযোগ পাবো। পেয়েছেন কিনা বলেন, সিগন্যাল দেন। আমার বয়স হয়ে গেছে, এখন অনেক সময় এক জায়গায় পাঠাই, চলে যায় আর এক জায়গায়। এসছে না স্যার আসে নাই। আসে নাই? না স্যার। যদি না আসে থাকে তাহলে ওই কাজই হয়েছে, আর এক জায়গায় চলে গেছে। এখন যার কাছে গেল সে তো আবার চিন্তা করবে যে স্যার এটা কি পাঠাইলো। আপনাদের এইবার আসছে কিনা দেখেন তো। জি স্যার, জি স্যার, আসছে। এইবার আসছে। আচ্ছা, যদি এসে থাকে তাহলে এক নজরে দেখে রাখেন, আত্মরক্ষার অধিকার থেকে আমাদের ক থেকে উমা পর্যন্ত 5টা প্রশ্ন ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এই 5টার মধ্যে দেখেন ক খ গ এই 3টা কিন্তু রচনামূলক প্রশ্ন, আর ঘ আর উম সমস্যামূলক প্রশ্ন। সমস্যামূলক প্রশ্ন, প্রবলেমেটিক বা সমস্যামূলক প্রশ্ন, একটা পরামর্শ বা একটা সমাধান আপনার কাছে চাবে। তাহলে এখন যদি এমসিকিউ পাস করার পরে আপনি যে সময় পাওয়া যাবে 1 মাস 1.5 মাস, এখন ছাত্রদের ধারণা না থাকলেও শিক্ষক হিসাবে তো আমার ধারণা আছে যে লিখিত পরীক্ষার সিলেবাসটা কতটুকু। এই সিলেবাসটা মুখস্থ করতেই 2 মাস চলে যাবে। কোন সাবজেক্টে কি প্রশ্ন, এইটা নিয়ন্ত্রণে নিতেই কমপক্ষে 2 থেকে 3 মাস সময় দরকার। তাহলে উত্তর পড়বেন কখন? এই জন্য আজকের ক্লাস থেকেই আমরা কি করলাম, একসাথে এমসিকিউ, লিখিত এবং ভাইবা, এই 3টা ক্লাস আজকে একসাথে আমরা নেওয়ার সুযোগ রেখেছি। এখন আল্লাহর নাম স্মরণ করে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকের ক্লাস শেষ। ওয়ালাইকুম আসসালাম।